আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি এখানে আছি আপনার যে কোনো প্রশ্ন বা বিষয় নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, ওমানে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে বৈঠক হলো, প্রথম রাউন্ডের বৈঠক, তো সেই বৈঠকের পরপরই আজকেই আমেরিকা ইরানের কয়েকটি কোম্পানি এবং আহ, কিছু জাহাজের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এর কারণ কি হতে পারে? মূলত যুক্তরাষ্ট্র মনে করে ইরানের তেল রপ্তানি থেকে পাওয়া অর্থ তাদের আঞ্চলিক অস্থিতিশীল কার্যকলাপ এবং দেশের অভ্যন্তরীণ দমন পীড়নে ব্যবহৃত হচ্ছে। সেই কারণে তারা ইরানের তেল পরিবহনে জড়িত প্রতিষ্ঠান ও জাহাজগুলোকে টার্গেট করে, যাতে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দেওয়া যায় এবং তাদের তেল রপ্তানি সীমিত করা যায়। আচ্ছা, বৈঠকের পরে এরকম শোনা গেছে যে উভয় পক্ষই বলছে যে বৈঠকটি ভালো হয়েছে। হ্যাঁ, এবং যেই ধরনের উত্তেজনামূলক কোনো কর্মকাণ্ড থেকে দুই পক্ষই বিরত থাকার চেষ্টা করবে। এরকম বলার পরেও এই একদিনের ব্যবধানে তাদের নিষেধাজ্ঞা দেওয়াটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, বা আহ, তোমার কি মনে হয়? এখানে সম্ভবত একটা কৌশলগত দ্বৈত অবস্থান দেখা যায়। একদিকে আলোচনার দরজা খোলা রাখার জন্য ইতিবাচক মন্তব্য করা হয়, যাতে আলোচনা এগিয়ে যেতে পারে। অন্যদিকে নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ বজায় রাখা হয়, যেন ইরান আলোচনায় আপোষহীন অবস্থান থেকে সরে আসে। এভাবে চাপ ও কূটনীতি একসাথে চালিয়ে একটা সমঝোতার চেষ্টা করা হয়। আচ্ছা, চাপ সৃষ্টি করে আহ, মানে ইরানকে একটু দুর্বল করা, বা এই যে কৌশলটা, হ্যাঁ, কিন্তু এটা তো হিতে বিপরীত হতে পারে, তাই না? ইরান তো এই ব্যাপারে আরো উত্তেজিত হয়ে যেতে পারে, রিয়েক্ট করতে পারে। একদম ঠিক। এই ধরনের চাপ অনেক সময় উল্টো প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে। ইরান হয়তো নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আরও কঠোর অবস্থান নেবে, কিংবা প্রতিক্রিয়ায় নতুন উত্তেজনা তৈরি হতে পারে। তাই কূটনৈতিক ভারসাম্য রাখা আসলেই চ্যালেঞ্জিং। এটা নির্ভর করে দুপক্ষ কতটা সুচিন্তিতভাবে চাপ আর আলোচনাকে সমন্বয় করে। সঠিক ভারসাম্য না থাকলে উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। আচ্ছা, এরকম একটা ঝুঁকি থাকা সত্ত্বেও আমেরিকা আহ নিষেধাজ্ঞা নেওয়ার মতো একটা পদক্ষেপ নিল। তোমার কি মনে হয় যে বৈঠকে আমেরিকা আসলে তার প্রত্যাশিত যা চাচ্ছিল তা পায়নি, বা বা হেরে যাওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে তাদের, এরকম কিছু কি না? যেমন শোনা গেছে যে তুরস্কে নাকি বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে ইরান ভেটো দিয়েছে। আবার মুখোমুখি বৈঠক হওয়ার কথা ছিল, সেখানেও ইরান রাজি হয়নি। হ্যাঁ, এবং মিসাইল এবং মিলিশিয়া বাহিনী সম্পর্কিত ব্যাপারগুলো তো ইরান আলোচনা করতে অস্বীকার করেছে। সবগুলার ক্ষেত্রেই আমেরিকা এক্ষেত্রে কিছুটা নত স্বীকার করেছে ইরানের কাছে। তো সেক্ষেত্রে তাদের এখানে কোনো রাগবশত কোনো কিছু আহ এরকম নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে কিনা? আসলেই এমন হতে পারে যে যুক্তরাষ্ট্র আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছে, আর সেই হতাশা থেকে তারা চাপ বাড়ানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এটাকে রাগ বলা একটু সরলীকরণ হয়ে যায়। কূটনীতিতে অনেক সময় স্ট্র্যাটেজিক প্রেশার তৈরি করা হয়, যাতে পরের দফায় আলোচনায় বসার সময় অন্য পক্ষকে কিছুটা নমনীয় করা যায়। এখানে যুক্তরাষ্ট্র সম্ভবত আলোচনার টেবিলে বেশি সুবিধা আদায় করতেই কঠোর পদক্ষেপ নিচ্ছে। এটাই তাদের সামগ্রিক কৌশলের অংশ হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া কি? ইরানও তো এরকম মানে পরবর্তী আহ, দ্বিতীয় রাউন্ড বৈঠকের আগে তারা এরকম কোনো পদক্ষেপ নিতে পারে? ইরান সাধারণত এই ধরনের পদক্ষেপের জবাবে নিজেদের কঠোর অবস্থান আরও জোরদার করে। তারা হয়তো প্রতীকী জবাব, যেমন আরও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বাড়ানোর চেষ্টা করবে। আবার তারা ভবিষ্যৎ আলোচনায় নিজেদের শর্ত আরও শক্তভাবে তুলে ধরবে। তবে ইরানও জানে যে পুরোপুরি দরজা বন্ধ করলে তাদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। তাই তারা সাধারণত পাল্টা পদক্ষেপে হলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে না, বরং নিজেদের অবস্থান শক্তিশালী রাখে। সুতরাং ইরানও কৌশলগতভাবে প্রতিক্রিয়া দেয়, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করে না।
আচ্ছা, তুমি যেগুলো বললা যে তারা এর প্রতিক্রিয়া হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে বা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বাড়াতে পারে, হ্যাঁ, এগুলা তো হলো গোপনে হয়তোবা করা হবে, কিন্তু আমেরিকাকে পাল্টা কিছু আহ, বুঝিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, প্রকাশ্যে তো কিছু তাদের হয়তোবা প্রতিক্রিয়া হয়তো তারা দেখাবে, সেটা কি হতে পারে? প্রকাশ্যে ইরান সাধারণত কড়া বিবৃতি দেয়, যেখানে তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অন্যায্য বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়। তারা জাতিসংঘ বা অন্য আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ উত্থাপন করতে পারে। কখনো তারা প্রতীকী সামরিক মহড়া বা নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে। এছাড়া তারা তাদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও প্রচার চালায়, যাতে আন্তর্জাতিক সমর্থন কিছুটা বাড়ানো যায়। এভাবে তারা একদিকে প্রতিক্রিয়া জানায়, আবার আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করে না। আচ্ছা, এখানে কি অন্য কোনো দেশের সাথে তাদের সামরিক মহড়া দেওয়া অথবা যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী জাহাজ বা এই টাইপের কোনো কিছু আটক করামূলক কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ইরান অতীতেও উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজ আটক বা বাধা দেওয়ার ঘটনা ঘটিয়েছে, তাই এমন প্রতিক্রিয়া সম্ভাবনাময়। তবে এটি ঝুঁকিপূর্ণ, কারণ এতে সরাসরি সামরিক উত্তেজনা বেড়ে যেতে পারে। অন্যদিকে সামরিক মহড়া সাধারণত প্রতীকী শক্তি প্রদর্শন, যা তাদের অভ্যন্তরীণ সমর্থকদের আশ্বস্ত করে। তবে ইরানও জানে যে এই ধরনের পদক্ষেপে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে, তাই সাধারণত তারা এমন পদক্ষেপ ভালোভাবে হিসাব করে নেয়। সরাসরি সামরিক প্রতিক্রিয়ার চেয়ে তারা কূটনৈতিক ও অর্থনৈতিক পাল্টা পদক্ষেপকে বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে ভবিষ্যৎ আলোচনার অবস্থান দৃঢ় করতে। আচ্ছা, এমন পরিস্থিতিতে যেখানে যুক্তরাষ্ট্র মানে যেখানে একটা মধ্যস্থতা চলতেছিল উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দূর করার জন্য, তো যুক্তরাষ্ট্র যে এখানে যে একটা নিষেধাজ্ঞা দিল, তো এক্ষেত্রে যারা মধ্যস্থতা করতেছে যেমন ওমান, তাদের জন্য এটা বিব্রতকর হয়েছে কিনা বা তারা এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কিনা? এটা সত্যি ওমানের মতো মধ্যস্থতাকারীদের জন্য একটা সূক্ষ্ম পরিস্থিতি। সাধারণত তারা প্রকাশ্যে খুব ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়, যাতে দুপক্ষই আবার আলোচনায় ফিরতে উৎসাহিত হয়। তারা সাধারণত প্রকাশ্যে খুব শক্ত প্রতিক্রিয়া জানায় না, বরং নীরবে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যেতে উৎসাহ দেয়। তবে ওমান নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে নেপথ্যে উভয় পক্ষের সঙ্গেই আলাপ চালিয়ে যাবে, যাতে উত্তেজনাকে নিয়ন্ত্রণে আনা যায় এবং ভবিষ্যৎ বৈঠকগুলো আবার সম্ভব হয়। আচ্ছা, এই এই পরিস্থিতিতে ইরানের যে মিলিশিয়া গোষ্ঠীগুলো আছে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এই মুহূর্তে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে অতীতে দেখা গেছে যে এই ধরনের পরিস্থিতিতে তাদের পক্ষ থেকে উত্তেজনামূলক বিবৃতি বা ছোটখাটো হামলা দেখা যেতে পারে। তবে তারা সাধারণত ইরানের বড় কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে চলে। তাই তাদের প্রতিক্রিয়া সাধারণত ইরানের সামগ্রিক কৌশলের অংশ হিসেবেই আসে, এবং তা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হতে পারে। আচ্ছা, আম, এই ব্যাপারে কি আরব বিশ্বের কোনো দেশের কোনো প্রতিক্রিয়া বা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া আছে? এই মুহূর্তে নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে সাধারণত এ ধরনের নিষেধাজ্ঞার পর ইউরোপীয় মধ্যস্থতাকারীরা বা চীন ও রাশিয়া, যারা ইরানের সঙ্গে সম্পর্ক রাখে, তারা সংযমের আহ্বান জানায়। অনেক সময় ইউরোপীয় ইউনিয়ন আলোচনার পথ খোলা রাখার জন্য যুক্তরাষ্ট্রকেও সংযত হতে পারে। কাজেই বিশ্ব পরিসরে প্রতিক্রিয়া সাধারণত কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার উপর জোর দেয়, যাতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায়। চাইলে আমি পরে যখন প্রতিক্রিয়া আসবে সেটাও জানাতে পারবো। আচ্ছা, এখন পর্যন্ত যদিও কোনো প্রতিক্রিয়া আসে নাই, কিন্তু পরবর্তী দ্বিতীয় রাউন্ডের বৈঠকের আগে যদি ইরান প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া দেখায়, সেক্ষেত্রে কি এই আগামী যে বৈঠকগুলা সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা বা এটা যুদ্ধের দিকে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা?
আপাতত পুরোপুরি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ দুপক্ষই জানে যে সংঘাত কারোর স্বার্থে নয়। তবে যদি ইরান প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া দেয় যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে উত্তেজনার মাত্রা বেড়ে যেতে পারে এবং বৈঠক বিলম্বিত হতে পারে। যুদ্ধে যাওয়ার আশঙ্কা এখনও দূরবর্তী, কারণ সবাই চায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। তাই কঠিন প্রতিক্রিয়া এলেও পর্দার আড়ালে কূটনৈতিক চেষ্টা চলবে।